শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চিকিৎসক সেজে রোগী চেক আপ ফার্মাসিস্টদের বিধায়কের নির্দেশে সিল দুটি চেম্বার, চটজলদি অ্যাকশন বিধায়ক কমলাক্ষের। চিপর সাঙ্গনে বিপজ্জনকভাবে ধসে পড়ছে সড়ক, দ্রুত সংস্কারের আর্জি। শিলচরে বিজেপির প্রদর্শনীতে রাম মন্দির থেকে বরাকের সচিবালয়, খাচাড়ে 6 লেনের সড়ক কংগ্রেসীরা কি স্বপ্নে ভেবেছিলেন তা কটাক্ষ সাংসদ পরিমলের। নাবালিকা কাণ্ডে পক্সো আইনে হাজতে ডক্টর জেপি দাস কোন শক্তিতে বলিয়ান, উঠছে প্রশ্ন। রিনিট গিরে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর, আসামে পরীক্ষার্থী 43,087 কেন্দ্র। ইচ্ছে মতো আর পিএ নিয়োগ নয়, মন্ত্রীদের ফরমান হিমন্ত বিশ্বের, লাগবে মুখ্যমন্ত্রীর অনুমোদন। পরজীবী সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে, বার্তা সুপ্রিম কোর্টের। শহরবাসীর দাবি নিয়ে সরব প্রাক্তন বিধায়ক রাহুল রায়, হাইলাকান্দিতে পানীয় জলের সংকট। 30 জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় কি বন্ধ হবে, জানালেন মন্ত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর জয়ন্তিয়া সড়কের সংস্কারের দাবিতে সত্যাগ্রহে বড়খলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা। এবং সর্বশেষ খবরটি হলো উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার। এবারে শুনুন বিস্তারিত খবর। জালালপুর ব্লক প্রাইমারি হাসপাতাল ক্যাম্পাসের ভেতরেই আলাদা আলাদা দুটি অবৈধ চেম্বার বানিয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে চিকিৎসা করছেন দুইজন সরকারি ফার্মাসিস্ট, যথাক্রমে জহিরুল হক ও আব্দুল হক। এবং তাদের টেবিলে পড়ে রয়েছে গাদা গাদা বিনামূল্যে বিতরণ করার জন্য নির্ধারিত সরকারি ঔষধ। ফার্মাসিস্টরা রীতিমতো নিজেদের এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারের সমকক্ষ ভেবে প্রতিদিন 70-80 জন রোগীকে পরীক্ষা করে ঔষধ দিয়ে চলেছেন বহাল তবিয়তে। এসব ঘটনা স্বচক্ষে দেখে অ্যাকশন মুডে মাঠে নামলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন বিধায়কের সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমনা নাইডিং, কাটিগড়ার সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার সহ অন্যরাও ছিলেন প্রায় অ্যাকশন মুডে। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন আরোগ্য সমিতির তরফে সংবর্ধনা জানানোর একটি অনুষ্ঠান ছিল। দুপুর 12:30 নাগাদ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় 2টা নাগাদ। এরপর স্থানীয় কিছু ব্যক্তির অনুরোধে বিধায়ক সহ অন্যরা জালালপুর হাসপাতালের বাউন্ডারি ওয়াল দেখতে যান। তখনই কেউ একজন গোপনে বিধায়ককে জানিয়ে দেন ফার্মাসিস্টরা গোপনে চেম্বার তৈরি করে বহাল তবিয়তে চিকিৎসা চালাচ্ছেন। সঙ্গে সঙ্গেই বিধায়ক কমলাক্ষবাবু সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকা জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমনা নাইডিং, সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার, জন আরোগ্য সমিতির সভাপতি ত্রয়ীবাসী দাস, বিজেপি মণ্ডল সভাপতি নিরাপদ দেব সহ অন্যদের নিয়ে চেম্বারগুলিতে ঢুকেই দেখতে পান টেবিলে পড়ে রয়েছে সরকার থেকে বিতরণ করার জন্য বিনামূল্যের ঔষধ ও অন্য সামগ্রী। একজন ফার্মাসিস্ট জহির হককে এসব অনৈতিক কার্যকলাপ করার জন্য বিধায়ক সহ অন্যরা প্রশ্ন করলেও তিনি জবাব দিতে পারেননি। বিজেপি মণ্ডল সভাপতি বিধায়কের সামনে বিনামূল্যের ঔষধগুলি কেন ফার্মাসিস্টের ব্যক্তিগত চেম্বারের টেবিলে রয়েছে প্রশ্ন করলেও সবাই মুখ বুজেছিলেন। জানা গেছে জালালপুর হাসপাতালে প্রয়োজনের তুলনায় ডাক্তার নেই, ফলে ফার্মাসিস্টরাই রোগী দেখে ওষুধ দেন। তবে নিয়ম হচ্ছে ফার্মাসিস্টরা হাসপাতালের ওপিডি দিবসে রোগী দেখতে পারেন, কিন্তু হাসপাতাল ক্যাম্পাসের ভিতরের কোনো জায়গায় কিংবা নিজের কোয়ার্টারে কোনোভাবেই চেম্বার খুলতে পারেন না। জেলা স্বাস্থ্য আধিকারিকের সামনেই বিধায়ক এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সংবাদ মাধ্যমকে জানান, সম্ভবত পুরো আসামের মধ্যে জালালপুর হাসপাতালেই এমন জায়গা যেখানে ক্যাম্পাসের ভিতরে ব্যক্তিগত চেম্বার খুলে সরকারি ফার্মাসিস্টরা ব্যক্তিগতভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আসামের সরকারি হাসপাতালকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন এসব সরকারি ফার্মাসিস্ট। প্রসঙ্গক্রমে তিনি জালালপুর হাসপাতালের ওষুধ বাইরেও বিক্রি হয় বলে মন্তব্য করে গ্রামীণ রোগীদের নিয়ে ফার্মাসিস্টদের এসব ছেলেখেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মত প্রকাশ করেন। পুরো ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও জানান বিধায়ক। ঘটনাস্থলে উপস্থিত সিও যাত্রাকান্ত কর্মকার এবং স্বাস্থ্য বিভাগের জেলা যুগ্ম আধিকারিক ডক্টর সুমনা নাইডিংকে সত্বর এ বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পরবর্তী খবরটি হল 30 জনের কম শিক্ষার্থী থাকলেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু।
তিনি বলেন 30 জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাবে এমন খবর সম্পূর্ণ ভুয়া। বর্তমানে এ বিষয়ে একটি সমীক্ষা চলছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি 30 জনের কম শিক্ষার্থী থাকা 3টি বিদ্যালয় থাকে তাহলে সেসব বিদ্যালয় একীভূত বা বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনো এলাকায় যদি মাত্র একটি বিদ্যালয় থাকে এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা 30-এর কম হয় তাহলে সেই বিদ্যালয় বন্ধ করা হবে না। এদিকে দুর্গম ও পাহাড়ি অঞ্চলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তাদের থাকার সুবিধার্থে কোয়ার্টার বা হোস্টেল নির্মাণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। কামরূপ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উদাহরণ তুলে ধরে ডক্টর রনজ পেগু বলেন, এ বিষয়ে নবগঠিত কার্বি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদের সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে কতগুলি পদ শূন্য রয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পরবর্তী খবরটি হলো বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করলো কলম্বিয়া। আজ মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত কে গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে 3-1 গোলে পরাজিত করেছে তারা। এই জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। এর আগে লুইস দিয়াজের একটি শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে। তবে 40 মিনিটে সেই দিয়াজের নিখুঁত পাস থেকে দুর্দান্ত বলিতে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনিয়জ। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফাবিও কানবুরোর শিষ্যরা। 60 মিনিটে আব্বুস বেক ফায়জুলায়েবের হেডের সমতায় ফিরে উজবেকিস্তান। গোলের সূচনায় গোলরক্ষক কামিলো বার্গাস শট টেকালেও ফিরতি আক্রমণ থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ফায়জুলায়েব। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এশিয়ার দলটি। লুইস দিয়াজের নেওয়া শট টেকাতে গিয়ে ভুল করেন গোলরক্ষক উৎকির ইউসুফ। তার 2 হাতে লাগেও বল জালে জড়িয়ে গেলে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। শেষ দিকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল উজবেকিস্তান। 90 মিনিটে আকবল মজগুয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতার সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর যোগ করার সময়ের 9 মিনিটে বদলি খেলোয়াড় জামিতন কাম্পাজ হেড থেকে দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। 3-1 গোলের দাপুরে জয়ে বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখল কলম্বিয়া। পরবর্তী খবরটি হল শিলচর জয়ন্তিয়া সড়কের দ্রুত সংস্কারের দাবিতে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছেন বড়খোলা মডেল হাসপাতালের ছাত্রছাত্রীরা। আজ আন্দোলনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বড়খোলা ও কাঠিগোড়া এলাকার মানুষের জন্য শিলচর জয়ন্তিয়া সড়ক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও বছরের পর বছর ধরে এর সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। সত্যাগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানান। তাদের বক্তব্য, বহুবার দাবি উত্থাপন করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, শিলচর জয়ন্তিয়া সড়কের সংস্কার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে। পরবর্তী খবরটি হল নির্বাচনের ফলাফল তাকে বিধানসভার আসন থেকে দূরে সরিয়ে দিলেও জনজীবনের সমস্যার সমাধানে এখনও সক্রিয় ভূমিকা পালন করছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। উল্লেখ্য, শহরে দীর্ঘদিন ধরে অনিয়মিত ও কর্দমাক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। নোংরা ও কর্দমাক্ত জলের সমস্যায় জর্জরিত শহরবাসীদের মনে যখন ক্ষোভ বাড়তে শুরু করেছে, তখন সেই ইস্যুতে সরব হতে দেখা গেল প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডে নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না। তাছাড়া যা জল আসছে তা অনেকটাই গুলা ও কর্দমাক্ত। পরিস্থিতির প্রতিবাদে সম্প্রতি এলাকার মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন।
তবে শহরবাসীর নিত্যদিনের এই সমস্যার সমাধানে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার সচেতন মহলে। এরই আবহে জনস্বাস্থ্য কারিগরি দফতরে খোঁজ নেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। সেখানে বিভাগীয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে শহরের জল সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। কেন নিয়মিত জল সরবরাহ ব্যাহত হচ্ছে, কেন কর্দমাক্ত জল পৌঁছাচ্ছে মানুষের বাড়িতে এবং দ্রুত পরিস্থিতির উন্নতিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই সব বিষয়ে দফতরের কর্মকর্তাদের কাছে জবাব চান তিনি। বৈঠকে রাহুল রায় স্পষ্টভাবে বলেন, পানীয় জল কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। শহরবাসী যাতে নিয়মিত ও বিশুদ্ধ পানীয় জল পান করেন, সেই লক্ষ্যে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। বৈঠকে জল সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরবর্তী খবরটি হল, সাইবার অপরাধীদের পরজীবী বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি বি মোহনার বেঞ্চে এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ উঠে আসে। আদালতে এক অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআর একত্রিত করার আবেদন করেছিলেন। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাইবার অপরাধীরা পরজীবী, তারা নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে, তাদের সঙ্গে খুব কঠোর হতে হবে। সুপ্রিম কোর্ট জানায়, এ ধরনের অপরাধের ভুক্তভোগী কোনো নির্দিষ্ট রাজ্যের নন, বরং সারা ভারতের। প্রধান বিচারপতি মন্তব্য করেন, আপনি তামিলনাড়ুতে কাউকে ঠকিয়ে জম্মু কাশ্মীরে কিংবা উত্তর পূর্বে পালিয়ে বেড়াবেন, তা হতে পারে না। সমাজের স্বার্থে এদের জেলে আটকে রাখা জরুরি। আদালত অভিযুক্তের এফআইআর একত্রিত করার আবেদন খারিজ করে দেয় এবং জানায়, তিনি চাইলে সংশ্লিষ্ট হাইকোর্টে গিয়ে স্বস্তি চাইতে পারেন। পরবর্তী খবরটি হল, নাবালিকা কাণ্ডে পক্সো আইনে হাজতে ডক্টর জেপি দাস, কোন শক্তিতে বলিয়ান উঠছে প্রশ্ন। জোর করে নাবালিকাকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে মঙ্গলবার রাতেই কাছাড় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শিলচরের বিতর্কিত চিকিৎসক ডক্টর জেপি দাস। রাতে গণধুলাই খেয়ে গ্রেফতার হওয়ার পর বুধবার তাকে শিলচর আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে পক্সো আইনের বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত প্রথমে তার পুলিশি রিমান্ড মঞ্জুর করলেও পরে সরাসরি জেলে পাঠিয়ে দেয়। বুধবার সন্ধ্যায় আদালত থেকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে এনে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ডক্টর জেপি দাসকে জেলে পাঠানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কে ভাঙচুর হওয়া তার বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠান পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঘটনাকে ঘিরে মামলাও হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নাবালিকাকে সঙ্গে নিয়ে ডক্টর জেপি দাস জনতার হাতে ধরা পড়ার পর থেকে শুধু একটাই প্রশ্ন উঠছে, বারবার গ্রেফতার হয়ে কীভাবে কোন শক্তির বলে এই ব্যক্তি ছাড়া পেয়ে যান? এবারও কি একই চিত্র দেখা যাবে? তাহলে পুলিশ এবং আইন করছেটা কি? নাবালিকাকে দেহ ব্যবসায় যুক্ত করার মতো জঘন্য কাজে লিপ্ত থাকার পরও যদি ওই ব্যক্তি জেল থেকে বেরিয়ে আসেন, তাহলে আইন এবং পুলিশ বিভাগের উপর মানুষের আর কোনো আস্থা থাকবে না। জেপি দাসকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেওয়া একাংশ মানুষ মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত এমনই মন্তব্য করে চলেছেন। এদিকে কাছাড়ের অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল সাংবাদিকদের বলেছেন, এক নাবালিকা ছাড়াও দুই যুবতীকে পাওয়া গিয়েছিল জেপি দাসের পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই ঘটনায় উদারবন থানায় 61/2026 নম্বরে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 96 ও 127 ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত হয়েছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের 4 ও 17 ধারায়। এছাড়া অবৈধ অমানবিক প্রচার রোধ আইনের 3, 4, 5, 6 ও 7 নং ধারায় করা হয়েছে মামলা। রজত কুমার পাল বলেছেন, উদারবন দুর্গানগরের 16 বছরের নাবালিকা সহ আরও দুই যুবতীকে কী উদ্দেশ্য নিয়ে হোটেলে আনা হয়েছিল এর তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, এর আগে 2025-এ ভুয়ো চিকিৎসক সার্টিফিকেট দেওয়ার অভিযোগে ডক্টর জেপি দাসকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তের পর এ নিয়ে বেরিয়েছিল চার্জশিটও, কিন্তু এরপরও কেন ছাড়া পেলেন ওই ব্যক্তি এবং সিল করে দেওয়া পারিজাত হোটেল কেন ফের খুলে দেওয়া হলো ব্যবসা চালাতে, এর সঠিক জবাব দিতে পারেননি পুলিশ আধিকারিকরা। তারা বলেছেন, পুলিশ আইন মেনে পুলিশের কাজ করেছে, বাকিটা দেখেছে সাধারণ প্রশাসন। এদিকে জেপি দাসের ঘটনার পর বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা শাসক এবং সিনিয়র পুলিশ সুপারকে ফোন করে জোর তদন্ত চালিয়ে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন উদারবন্দির বিধায়ক রাজদীপ গোয়ালা।
রাজদীপ জেলা শাসককে সরাসরি বলেছেন, যেখানে পারিজাত হোটেল আগে থেকেই সিল ছিল, সেখানে পরবর্তীতে আইনের চুকে দুলো দিয়ে কীভাবে এটি খুলে দেওয়া হলো এর তদন্ত হোক। বুধবার গুয়াহাটি পৌঁছে কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ঘটনাটি জানিয়েছেন রাজদীপ। বিধায়ক ডিসিএসপিকে বলেছেন, শুধু পারিজাত নয়, মহাসড়কের আরও কিছু রেস্তোরাঁয় নানা ধরনের অবৈধ কার্যকলাপ চলছে, এগুলির উপর কড়া নজর দিক পুলিশ বিভাগ, ওইদিকে বাড়ানো হোক পুলিশি টহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।